আজকে আবারও আপনাদের সঙ্গে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আলোর দিশা অনুষ্ঠান। আপনারা জানেন আলোর দিশা অনুষ্ঠান সেই সমস্ত ব্যক্তি যারা জীবন বিভিন্ন প্রকার সমস্যার মধ্য দিয়ে অন্ধকারে নিয়ে চলে গেছেন, না নিজের ইচ্ছেই নয়, গ্রহের কোনো পরিস্থিতিতে হোক বা কারোর তন্ত্রক্রিয়ার প্রভাবে হোক বা বাস্তুর কোনো প্রবলেম হোক, চলে তো গেছেন কিন্তু সেখান থেকে ফিরে আসতে পারছেন না, সমস্যার সমাধান করতে পারছেন না। কিভাবে সমাধান করবেন তার কিন্তু সঠিক রাস্তা আর মন গড়া নয়। দীনেশ আচার্য শাস্ত্র ব্যতীত কোনো কথা কিন্তু বলে না, যা শাস্ত্রসম্মত আছে সেইভাবেই বলা হয় আর সেইভাবেই সমাধান করা হয়। তাই কিন্তু আজও পর্যন্ত আমি আমার কাছে যা সমস্ত কাজ আছে সমস্ত কাজ কিন্তু আমি নিই না, আমি কাজগুলো দেখে বেছে বুঝে নিই, যেটা আমার দ্বারা সম্ভব হলে ক্লিয়ার, হ্যাঁ, না হলে ক্লিয়ার না। ফোন লাইভ অনুষ্ঠান, যারা চাইছেন সরাসরি কথা বলতে, মূল টপিক আলোচনা করতে গেলে খুব বেশি ফোন নিতে পারবো না, তবুও চেষ্টা করবো কিছু ফোন নেওয়ার। যারা চাইছেন কথা বলতে সরাসরি ফোন করুন, জানুন আপনার সমস্যা এবং সমাধান। আজকের আলোচনায় বিশেষত্ব থাকবে যাদের দীর্ঘদিন যাবৎ কোনো প্রকার বিবাহ হচ্ছে না বা বিবাহের খুব স্বল্প সময়ে বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক টিকছে না, তার কারণ কি? জ্যোতিষশাস্ত্রে কোথাও গিয়ে বলছে গ্রহের বিভিন্ন সমস্যার জন্য আমাদের জীবন বিভিন্ন সময় বিভিন্ন বিপন্ন পর্যায়ে চলে। আবার কিছু সময় দেখা যাচ্ছে যেখানে তন্ত্রের কোনো ভারী প্রভাব কাজ করে, কোথাও কোথাও বাস্তুর প্রভাবের জন্য সমস্যার সমাধান হতে চায় না। এর ঊর্ধ্বে দাঁড়িয়েও বহু জায়গায় পরিলক্ষিত করা গেছে, কারণ এক কারণে সমস্যা হয় না, জাতক এবং জাতিকার উভয়ের বিবাহের আগে জন্ম ছক মেলানো হয়েছিল, যেটাকে আমরা বলি জটক বিচার। জটক বিচার করে দেখা যাচ্ছে একটা ভারী পর্যায়ে 32 या 34%, 35% স্কোর এসছে, মিল এসছে। 36-এর ভিতরে 34, 35, 33 এরকম পর্যায়ে পেয়েছে। তারপরেও তাদের 1 থেকে 1.5 বছর, কারো 3 বছরে গিয়ে সেই বিবাহ সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে জ্যোতিষ গণিত কি ভুল বলছে? কেন হয় এই কারণ? কেন বিবাহের পর বিবাহ বিচ্ছেদের সম্মুখীন হতে হয়? কেউ তো এই প্ল্যান করে বিবাহ করে না। হ্যাঁ, হতে পারে সেটা 1% বা 2%, কিন্তু কেউ তো এই ভাবনা ভেবে যে আমার বিয়ে হবে, বিয়ের পরে ডিভোর্স হবে, এই ভাবনা ভেবে বিবাহ করে না, কিন্তু ডিভোর্সের সম্মুখীন তাকে হতে হয়। এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনবেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ গিফট থাকবে আলোচনার মধ্য দিয়ে, অর্থাৎ বিশেষ টোটকা থাকবো আলোচনায়। দেখে নেবো কে রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, নদিয়া থেকে। নদিয়ার কোথায় থাকেন? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো, কিন্তু আমার একটু সমস্যাটা অন্যরকম আছে। আচ্ছা আচ্ছা, খুলে বলুন কিরকম কি আছে। আমাদের দীর্ঘ 8 বছরের প্রেমের সম্পর্ক। আচ্ছা। তো আমাদের যথাযথভাবে প্রেমের সম্পর্ক, কিন্তু আমাদের পরে বাড়ি দুজনেরই বাড়ির লোক থেকে আমাদের দেখাশোনা করেই বিয়েটা হয়। আচ্ছা। এবং আমাদের সম্পূর্ণ কিন্তু মানে দুজনেরই কুষ্টিটা মিলিয়ে মানে আমাদের টোটাল সেই সময় কুষ্টি মিলিয়ে 34+ এরকম সামথিং কিছু হয়েছিল। মানে 36-এর ভিতরে 34 হয়েছিল, খুব ভালো কথা। তারপর তো আমাদের বিবাহ হয়েছে 2 বছর, কিন্তু আমার এই আগস্ট মাসে আমার ডিভোর্স হয়ে গেছে। মানে 2 বছর বিবাহ হচ্ছে, আগস্ট মাসে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এখন এর ভিতরে তোমার প্রশ্নটা কি, মানে তুমি কি জানতে চাইছো অ্যাটলিস্ট? আমি তো এটাই, আমি আগেও অনেকবার ভেবেছি, কিন্তু আমার কোনো রকম ভাবে কোনো মাথায় আসছে না যে আমার পুষ্টিতে কোনো সমস্যা নেই, আমাদের দুজনের পুষ্টিতে কোনো সমস্যা নেই, প্লাস
দীর্ঘদিন ধরে আমাদের প্রেমের সম্পর্ক, হঠাৎ বিয়ের পরেই সমস্যা জনিত কারণে ডিভোর্সটা হয়ে গেল। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে তুমি তোমার সমস্যা জানতে চাইছো, তার থেকে বেশি উৎসুক আমি যে তুমি যে ধরনের প্রশ্ন করেছো খুব ভাইটাল। মানে অনেকে ভাবে না যে দেখো তোমার জন্মছক, আমি আজকে কিন্তু ঠিক সেম বিষয় নিয়ে এবং এই মুহূর্তে জাস্ট ফিনিশ করলাম এই বিষয় যে তোমার সঙ্গে তোমার প্রেমিকার সম্পর্ক ছিল দীর্ঘ 8 বছর। প্রেমিকার সম্পর্ক থাকার পরে তুমি তোমাদের দুই পরিবারের কথোপকথন হয়ে বা তাদের ভিতরে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে তোমার বিয়ে হয়েছে। যৌতুক বিচার করেছো 34 পয়েন্ট স্কোর এসছে 36 এর ভিতরে, প্রায় রাজ্যটুক যদি না বলি তাহলে হয় না, রাজ্যটুকুই ধরো। তো সেক্ষেত্রে তোমার ডিভোর্সের কারণ কি? আচ্ছা তোমার নামটা একটু বলো। আমার নাম রিবাই মন্ডল। আচ্ছা বয়স কত হয়েছে? বয়স এই 27। 27। আচ্ছা তোমার মায়ের নাম? মায়ের নাম সুনিতা মন্ডল। আচ্ছা একটা জিনিস আমাকে জাস্ট বলো, তোমার ঠিক আজ থেকে 3.5 বছর, একটা আনুমানিক 3 থেকে 3.5 বছর তোমার কি নতুন করে গৃহ নির্মাণ হয়েছে বাড়িতে, বা কোনো একটা সাইড ফাঁকা ছিল সেখানে নতুন করে, মানে বাড়ি ছিল তার সঙ্গে এক্সট্রা করে বাড়িয়ে নতুন করে বাড়ি করেছে, এরকম কোনো ঘটনা কি তোমার বাড়িতে ঘটেছে? হ্যাঁ, আমি বিয়ের মোটামুটি ওরকম বছরখানিক আগেই বাড়ি করেছিলাম নতুন, যেহেতু বিয়ে করবো ওই জন্য। আচ্ছা বাড়িটা করেছিলাম। তাহলে দেখো তুমি প্রশ্ন করছো তোমার ডিভোর্সের, আমি চলে যাচ্ছি তোমার বাড়িতে, কারণ অন্য কোথাও আছে। জ্যোতিষশাস্ত্র কখনো ভুল বলে না। জ্যোতিষশাস্ত্রে যখন রয়েছে স্পষ্ট যে তোমার সঙ্গে তার রাজ্যটুক, অতএব সেখানে তোমার ডিভোর্স হওয়ার কিন্তু কোনো কথা নয়। আর এটা হয়েছে অন্য কারণে। কি কারণ? দেখো অনেক সময় আমরা আলোচনা করি যে গ্রহের দোষ থাকলে আপনি গ্রহের প্রতিকার করলে সমাধান পাবে না। কেন পাবে না? তার কারণ আছে। তার কারণ এখানে তুমি তার সব থেকে বড় উদাহরণ হয়ে যাচ্ছ। তোমার বাড়িতে একটা জিনিস আরো ফলো করে দেখো, তোমার বাড়িতে এই গৃহ নির্মাণ করার পর থেকে তোমাদের নিশ্চয়ই কোনো না কোনো ব্যবসায়ী দিক একটা আছে যেখান থেকে রেগুলার বেসিক কিছু ইনকাম হয়, ঠিক কি না? একদম একদম দাদা, আমাদের আছে, আমাদের কাপড়ের ব্যবসা আছে ভীষণ। আচ্ছা এইবার দেখো লক্ষ্য করে, তোমার এই যে রেগুলার বেসিক ইনকামের পরেও তোমার গৃহ নির্মাণের পর থেকে তোমার বাড়িতে একটা আর্থিক দিকের ভীষণ পরিমাণে টানাটানি অবস্থা হয়ে গেছে, যে কোনো প্রকার যেন সেই আর্থিক দিকের টানাটান অবস্থাটা শেষ করতে পারছো না, অথবা তোমার বাড়িতে কারোর না কারোর অসুস্থতা ভাগও সঙ্গে লেগে গেছে, ঠিক কি না? একদম দাদা, আমার মায়ের শরীর খারাপ দীর্ঘদিন ধরে। আচ্ছা, এবং বাড়ি করার পরে কি অসুস্থতা বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, কারণ মায়ের আগে দিব্যি সুস্থ ছিল, তারপর থেকে কোমরে স্পাইনাল কর্ডের একটু সমস্যা হয়, সেখান থেকে মানে সমস্যাটা খুবই। তাহলে টোটাল তোমার প্রশ্ন এখানে কিন্তু উত্তর তোমার বাড়িতে, তোমার বাস্তুর প্রবলেমের জন্য, তোমার বাস্তুর প্রবলেমের জন্যই কিন্তু তোমার সংসার হানি হয়েছে। অতএব তুমি যত প্রকার এখানে জ্যোতিষে তুমি খোঁজো না কেন যে তোমার ডিভোর্সের কারণ কি, তোমার যেখানে রাজ্যটুক হয়েছে সেখানে তুমি কেন তোমার ডিভোর্স হলো, সমাধান তুমি এখানে কখনো খুঁজে পাবে না, কারণ সমস্যা লেগে রয়েছে তোমার বাস্তুতে। যতক্ষণ না বাস্তুর সমস্যার সমাধান হবে ততক্ষণ কিন্তু তোমার কোনো প্রকার, মানে যদি কথার কথা হয়, ধরে নিচ্ছি জটুক বিচারে সেখানে ডেট অফ বার্থের ভুল, ধরে নিচ্ছি এটা হয়নি, আমি ধরছি ভুল আছে, কোনো প্রকার প্রবলেম হচ্ছে, তারপরে বলছি এখন যদি তুমি খুব ভালো মেয়ে দেখে আবারও বিয়ে করো 36-এ 36 গুণ মেলে, তারপরেও তোমার সাংসারিক জীবনে প্রবলেম থাকবে যতক্ষণ না তোমার বাস্তু ভালো হবে। বোঝা গেল? দাদা বলছি, আমার এই যে ওয়াইফ, তাকে কোনো রকম ভাবে ফেরত আনা যাবে বাস্তু দোষ খণ্ডন করিয়ে? দেখো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একটু দেখতে হবে। তুমি কৃষ্ণনগরে থাকো, কৃষ্ণনগরে আমার চেম্বারে আছে, বহু এরকম সমস্যার সমাধান আমরা করেছি। ডিভোর্সের 2 বছর 3 বছর পরেও 4 বছর পরেও সুখময় আবার স্বামী স্ত্রী সংসার করছে। বিশেষ কোনো কারণবশত তাদের ডিভোর্স হয়ে গেছিল, কিন্তু এখন তারা সুখময় সংসার করছে। ভগবান বা ঈশ্বর করুক তোমার এই সমস্যার সমাধানও যাতে সেইভাবে হয়, তুমি তার সঙ্গে সুখময়। বুঝতে পারছি যে 8 বছরের প্রেমের সম্পর্ক ডিভোর্স হয়ে গেছে, একটু খারাপ লাগবে। তুমি একটা কাজ করো, বাস্তুর একটু মাটি নিয়ে আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? কৃষ্ণনগর চেম্বারে আমি তাহলে হ্যাঁ, শুক্রবার করে কৃষ্ণনগর চেম্বারে থেকে একটা যোগাযোগ করো, অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।
খুব ভাইটাল বিষয়, মানে দেখুন খুব ভালো লাগে, মানে ভাইটাল বিষয় এই জন্য বলছি, বাস আমরা একটা অনুষ্ঠান করি, একটা প্রোগ্রাম করি, করতে করতে সেই বেসিক যদি কোনো ফোন আমরা পেয়ে যাই, সেরকম প্রশ্ন যদি কেউ করে, আমাদের মনে খুব ভালো লাগে একটা, যে হ্যাঁ মানে আমাদের অনুষ্ঠানগুলো কেউ মনোযোগ দিয়ে শোনে, লং টাইম ধরে শোনে, নচেত এরকম টপিক নিয়ে সে বলবে না। যাই হোক, আলোচনা ছিলাম যে গ্রহের পরিস্থিতি শুধু নয়, বাস্তুর প্রবলেম কিন্তু আমাদের বিভিন্ন প্রকার সমস্যা পর্যায়ে ফেলে। এখন এটা তো বিয়ের দিক বললাম, বিয়ে বহু ক্ষেত্রে এরকম হয় যে বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হতে চাইছে না, বাবা মা অনেক প্রকার চেষ্টা করছে কিন্তু সমাধান করতে পারছে না, এরকম অনেক প্রকার সমস্যা হয়, যেগুলো নিয়ে আলোচনা করবো। দেখে নিয়ে একজন কে রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আগরতলা মঞ্চমণি থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগরতলা থেকে, খুব ভালো কথা। কার বিষয়ে জানবে? আমি আমার বিষয়ে জানতাম। আচ্ছা আচ্ছা, কি নাম? আমার নাম মেঘা মন্ডল। আচ্ছা আচ্ছা, আনুমানিক বয়স কত হচ্ছে? 25 বছর। আচ্ছা, মায়ের নামটা? অসীমা মন্ডল। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন আছে তোমার? আমি বিগত 7-8 বছর ধরে একজনের সাথে প্রেমের সম্পর্কে রয়েছি। আচ্ছা কিন্তু সম্পর্কে থাকাকালীন অন্য ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে দিয়েছেন। আচ্ছা, এবার এটা কি কোনো গ্রহের অনুপাতে হয়েছে বা এর কি কোনো প্রতিকারের ব্যবস্থা রয়েছে, সেটার জন্য আমি ফোনটা করেছি। খুব ভালো কথা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় দেখো, তোমাকে ধন্যবাদ, কি জানো, তুমি আপ টু অন মিডিয়াতে কোনো মেয়ে এতটা সাহস করে এই ধরনের বিষয়গুলো আলোচনা করতে পারে না, যদিও ফোনের লাইভ অনুষ্ঠান তুমি আলোচনা করছো, মানে নিশ্চয়ই তোমার মনের খুব বেদনাদায়ক ব্যাপার, মানে খুব ডিপ তোমাদের রিলেশন ছিল, বুঝতে পারছি। আচ্ছা, তোমার গ্রহের পরিস্থিতি অনুযায়ী প্রথম যা লক্ষ্য করছি সেটা হচ্ছে, দেখো তুমি দুটো বিষয় আছে, একটা হচ্ছে তুমি মাঙ্গলিক। তোমার প্রশ্ন এটা যে তোমার দীর্ঘ 7 থেকে 8 বছরের সম্পর্ক ছিল, কিন্তু ভিতরে তৃতীয় ব্যক্তির কোনো আগমন ঘটেছে। কিন্তু আমি যা লক্ষ্য করতে পারছি, তুমি একটা হিসাব করে দেখো, যার সঙ্গে তোমার রিলেশন ছিল একটা টাইম তোমার থেকেও তোমাকে বেশি ভালোবেসেছে, ঠিক কি না? হ্যাঁ, সে আমার জন্য মরতেও পর্যন্ত গেছে, কিন্তু আর আজকের দিনে সে তুমি মরবে কি বাঁচবে সেটা না ভেবে অন্য কারোর সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে গেছে। আর এটার প্রধান দুটি কারণ, তার ভিতরে প্রথম কারণ হচ্ছে তুমি মাঙ্গলিক, সেকেন্ড কারণ হচ্ছে তোমার যে বয়ফ্রেন্ড আছে সেই বয়ফ্রেন্ডের বাস্তুতে কিছু প্রবলেম রয়েছে। এই বাস্তুর প্রবলেমের জন্য দেখবে শুধু তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারটা নয়, সেই বাড়িতে আরো কেউ থাকতে পারে যার কিন্তু চারিত্রিক দিকের একটু প্রবলেম হতে পারে, অন্য কোনো জায়গায় কোনো সম্পর্কে জড়াতে পারে, বোঝা গেল? অতএব সমস্যার সমাধান যদি করতে হয়, তুমি আজকে একটা সম্পর্ক ভাঙবে, কালকে যাওয়ার সম্পর্ক তৈরি হবে না তার কোনো মানে নেই, কিন্তু মূল যে সমস্যা আছে সেই সমস্যার গোড়ায় যদি সমাধান করো, অবশ্যই সমাধান পাবে। তুমি আগরতলা মোর্চামণি থেকে বলছো, প্রত্যেক মাসের 15 তারিখে আগরতলা চেম্বারে পেয়ে যাবে, একটাবার যোগাযোগ করো। আরো কিছু বিষয় বলার আছে কিন্তু সেটা ফোনে বলা সম্ভব নয়। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আপনাদের, দেখুন আজকে একদম ঠিক সেই বেসিকই যে বাস্তু আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট, যেটা আলোচনা করছিলাম যে বিয়ে উপযুক্ত বয়স হয়ে গেছে, দীর্ঘদিন যাবৎ আপনি চেষ্টা করছেন, সুযোগ্য পাত্র বা সুযোগ্য পাত্রী বাড়িতে আছে, সুযোগ্য পাত্র বা সুযোগ্য পাত্রী আপনার বাড়িতে আছে, কিন্তু তারপরেও আপনি বিবাহ দিতে পারছেন না। দেখতে আসছে, পছন্দ করে যাচ্ছে, ঠিক আছে আমি জানাবো, কিন্তু জানাচ্ছে না, ঠিক আছে আমি আসবো, কিন্তু আসছে না। কেন? কেন হয় এই ধরনের সমস্যা? সবাই চায় সমাধান করতে, কিন্তু সমস্যা খুঁজে পায় না, তাই সমাধান করতে পারে না। কতটা বাস্তব কথা। আপনি হাতে নীলা পলা পড়তেই পারেন, জ্যোতিষ সঠিক বিচার করতে হবে আপনার রাশি অনুযায়ী। আপনার অনেকে এখন দেখুন, এখন গুগল বাবার জামানা, জ্যোতিষের থেকে গুগল বাবার প্রতি বেশি ভরসা করে। গুগলের প্রয়োজন আছে তো, প্রচুর তথ্য তার ভিতরে আছে, কিন্তু তারপরে একটা গাইডলাইনের প্রয়োজন আছে। আমরা ক্লাস 1-এর বইয়ে পাবো, ক্লাস 10-এর বইয়ে পাবো, সেগুলো কিনে বাড়িতে বসে পড়বো, স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরে স্কুলে যেতে হয়। আমাদের এক গুরু ভাই ছিল, তো আমাদের যেদিনই
তন্ত্র শিক্ষার ব্যাপার যখনই থাকতো তখন কি তোর সে আসতো না, বলতো ঠিক আছে তোর কাছে তুই নোটটা দিয়ে দিবি, তোর খাতায় যা ওদের গুরু মহারাজ লিখে দিচ্ছে আমি পরে লিখে নেব। গুরুদেব একদিন গেছে, বেশ কয়েকদিন পর একদিন গেছে, গুরুদেব বলছে কাজ কর, তুই বাজার থেকে কিছু বই কিনে নে, কিনে পড় না, বেকার কষ্ট করে কেন আসবি, বেকার তোর কষ্ট করে আসার প্রয়োজন নেই, আর আমারও কষ্ট করে তোর বোঝানোর প্রয়োজন নেই। তো গুরুদেব কিন্তু বারবার একটা কথা বলতো যে বাজারে অনেক কিছু কিনতে পাওয়া যায়, বাজারে অনেক কিছু কিনতে পাওয়া যায়, ভালো ভালো সবজি কিনতে পাওয়া যায়। তো সবজি, বাজারে সবজি পাওয়া যায়, হলুদও পাওয়া যায়, লবণও পাওয়া যায়, তেলও পাওয়া যায়। তা সেই লবণ হলুদ নিয়ে এসে সবজিটা ভালো করে রান্না করতে হবে একটা পাত্রে। সেই প্রসেসিংটা যা জানা নেই তা সেই সবজির কোনো মূল্য নেই, পচে যাবে। অতএব মার্গদর্শনকারী একজন প্রয়োজন আছে, নচেত কিন্তু সমস্যার সমাধান হবে না। তা আপনার যে কারণে বিবাহ হচ্ছে না সেই কারণটা যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ সমাধান হবে না। আজকে আলোচনা করব প্রধানত 3টি কারণে বিবাহতে বাধা থাকে বা বিয়ে হতে চায় না। বহু এরকম জাতক জাতিকা আছে, সুশ্রী চেহারা। আমার ঝাড়খণ্ড থেকে একটা ক্লায়েন্ট এসছে, বাবা রেলে সার্ভিস করে, মেয়ে স্কুল টিচার, 38+ এজ হয়েছে, বলছে 34+, যখন 32+ তখন থেকে বিবাহের জন্য চেষ্টা করছে। বলছে 5 বছর একভাবে চেষ্টা করছে, মানে ওনার বাবা রেলে সার্ভিস করে তো খুব হিসাবই, বলছে আমি যদি হিসাব করে দেখাই কমসে কম 35 থেকে 40 হাজার টাকার মিষ্টির দোকানে বিল হচ্ছে। মানে আমার হাসি লাগছে কথাগুলো শুনে। বলছে 35 থেকে 40 হাজার টাকার মিষ্টির দোকানে বিল হচ্ছে, এত পরিমাণে মিষ্টি নিয়ে এসে খাইয়েছে। কেউই না বলে যায়নি সরাসরি, সবাই দেখে গেছে এবং পছন্দ করে গেছে। কথাগুলো শুনুন, বলছে সবাই দেখে গেছে, পছন্দ করে গেছে, তারপরেও ঠিক আছে আমরা জানাচ্ছি, আর জানায়নি, ঠিক আছে আমরা আসছি, আর আসেনি। কারো বলেছে ঠিক আছে আমার ভাই আসলে কনফার্ম হবে, সে ভাই এসে বলছে না আমাদের পছন্দ না। এমন অবস্থা গেছে, কেউ দেখে পছন্দ করে গেছে, এনারা পরবর্তী সময় গেছে সেখানে, কিন্তু যাওয়ার পরেও দেখা যাচ্ছে কোনো প্রকার সেই সমস্যার সমাধান হয়নি, বিবাহর সেই বাধা লেগেই রয়েছে, বিবাহ হয়নি, কারণ মূল কারণটা খুঁজে পায়নি। থাকবো আলোচনায়, দেখে নিই কে রয়েছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার, নমস্কার আপনাকে। হ্যাঁ, আমি মেচেদা থেকে স্বপন নাগ বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। যে আমার ভাইকে নিয়ে আমরা ওখানে গেছিলাম মেচেদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভাইকে যে রেমেডি করেছে খুব উপকার পেয়েছে, আচ্ছা খুব ভালো কাজ পেয়েছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। কিন্তু আমার একটাই অভিযোগ, আপনার মেচেদা ওখানে এত ভিড় যে আমি পাই না। দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় জানেন তো, মানে আমি তো সব সময়, মানে আমি শনিবার করে থাকি, সব শনিবার যেতে পারি না। কখনো দেখা যাচ্ছে আপনার আমি উত্তরবঙ্গে থাকছি, কখনো এদিকে আগরতলাতে যাচ্ছি, বা কখনো অমাবস্যা পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনি আমার যে বুকিং নাম্বারটা আছে না, বুকিং নাম্বার আগের থেকে ফোন করবেন, আপনাকে আগেই একটু জায়গা দিয়ে দেবে। অ্যাকচুয়ালি কি হয়, অনেক পুরাতন যারা আছে না, তারা ভাবে যে আমি একবার গেছি তো আমি গেলে হয়তো ডাইরেক্ট হয়ে যাবে, যেন প্রত্যেকে বলি একটু, তাহলে কি হয় সিরিয়ালটা মেনটেন থাকে, নাহলে এই যে আপনি এসে এসে ফিরে যান, খারাপ তো অবশ্যই লাগবে। যা খুব ভালো কথা, আপনি একটু বুকিং নাম্বারে ফোন করে আপনি বলবেন যে আমি এর আগেও এসেছিলাম, আমি আবার নতুন করে দেখাতে চাই, তো সেইভাবে আপনাকে সিরিয়াল দিয়ে দেবে, কোনো সমস্যা হবে, আপনি চলে আসবেন। ভালো থাকুন। খুব ভালো লাগে জানেন তো যে কর্ম করে গাছ লাগিয়েছি, আমি অনেক জায়গায় গাছ লাগিয়ে রেখেছি, কিছু কিছু গাছে ফল হয়, যখন খবর আছে হ্যাঁ গুরুজি আপনার এই গাছে ফলটা এসছে, ভালো লাগে। অবশ্যই আমি চেষ্টা করি প্রত্যেককে একই কথা বলার, যারা আমার দ্বারা কোনো কর্মে, কাজ তো ভগবান করে, আরে বাবা আমি কে, আমি তো নিমিত্ত মাত্র একজন মিডিল ম্যান, আমি একজন মিডিল ম্যান, আপনার সঙ্গে ভগবানের সংযোগ করিয়ে দেওয়ার, কোনো কর্ম সংযোগ করিয়ে দেওয়ার জন্য আমি আছি। তথেব তারপরেও তো মাধ্যমটা আমি, যারা এরকম কোনো সমস্যা রয়েছেন আমার কাছে আসার পরে সমাধান পেয়েছেন, একটা ফিডব্যাক দিন। আরে আপনার ফিডব্যাক আরো 100 মানুষের এনার্জি দেবে। ধুয়ে ফেলতে হবে কাঁচা হলুদের রসে, তারপর এটা আপনি কোনো কাপড়ের ভিতরে করে হোক বা ডাইরেক্ট সেই সুতো দিয়ে হোক, আপনি ছেলে হলে ডান হাত, মেয়ে হলে বাম হাত,
28 দিন পড়ে থাকতে হবে। 28 দিন পড়ে থাকার পর যে কোনো সবে মানে ফল ধরছে, কলা গাছ হলে খুব ভালো হয়, নচেত যে কোনো গাছে সবে ফলন ধরছে, নারকেল গাছ হতে পারে, কলা গাছ হতে পারে, এই ধরনের গাছ হলে বেশি ভালো হয়, সেই গাছে একটু বেঁধে দিতে হবে। বা সবে কুড়ি এসছে, কোনো গাছে সবে কুড়ি হয়েছে, 2-4 দিন পরে কুড়িটা ফুটবে, সেরকম কোনো কড়ি অবস্থায় কোনো ফুল গাছ আছে, সেই ফুল গাছে বেঁধে দিয়ে আসতে হবে। দেখবেন দীর্ঘদিন হচ্ছে না বিবাহ, যদি ব্যতিক্রম কোনো তন্ত্র প্রয়োগ বা বাস্তুদোষ না থাকে, তাহলে কিন্তু তার সমাধান অবশ্যই হবে। দেখে নেবার একজন কে রয়েছে। হ্যালো, নমস্কার দাদা, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি স্বপন দাস বলছি। আচ্ছা, একটু আমার বিষয়ে জানতে চাই। অ্যাকচুয়ালি প্রথমে বলি, হ্যাঁ। আমার এক ফ্রেন্ড আপনার কাছে গিয়েছিল আচ্ছা, ব্যবসার জন্য, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। তারপরে বিবাহ জীবন নিয়েও গেছিল আপনার কাছে। আচ্ছা, তো খুবই ভালো আছে। ও বলছে আমি একটা সমস্যায় পড়েছি, ও বলার পর থেকে আপনার অনুষ্ঠান দেখি, আচ্ছা। আজকে সমস্যা পড়েছি বলে তাই ফোনটা করলাম, অনেকক্ষণ চেষ্টা করার পর লাইনটা পেলাম। আচ্ছা, আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, কি নাম? স্বপন দাস। স্বপন দাস। বয়স কত হচ্ছে? বয়স হচ্ছে 38। 38। মায়ের নাম? স্বপ্না দাস। তোমাকে কোনো প্রশ্ন করার আগেই একটা প্রশ্ন আমি তোমাকে ছুড়ে দিচ্ছি, তার উত্তরটা দাও। ঠিক 2023 সালের শেষের দিকে কোনো ব্যবসা উপলক্ষে, যৌথ ব্যবসা উপলক্ষে তুমি কাউকে কোনো অর্থ দিয়েছিলে? আজও পর্যন্ত প্রত্যেকটা ডেট দিয়ে যাচ্ছে, কিন্তু সেই অর্থ ফেরত পাচ্ছ না। প্রত্যেকটা প্ল্যান, সেই অর্থকে নিয়ে কেন্দ্র করা প্ল্যান তোমার অসাফল্য হচ্ছে, ঠিক বলছি কি না? একদম ঠিক দাদা, একদম ঠিক। রাহুর পজিশন এবং বৃহস্পতির পজিশন ভালো নয়, যার কারণে তোমার ভরসাযোগ্য কেউ হবে না। দেখবে ম্যাক্সিমাম সময়ে ইউজ অ্যান্ড থ্রো, প্রয়োজনের তুলনায় মানুষ তোমার সঙ্গে ব্যবহার করে, প্রয়োজন মিটে গেলে তোমাকে চিনতে চায় না। একদম 100% এইরকমই হচ্ছে আমার জীবনে। এই সমস্যার সমাধান আছে, আর খুব কঠিনতম সমাধান নয়। সময় একদম শেষের দিকে, তোমাকে বলবো একটাবার ওই ফ্রেন্ডের সঙ্গে হোক বা ফ্রেন্ডের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে তুমি একটাবার আমার চেম্বারে যোগাযোগ করো। আমি নিশ্চয়ই যাবো। তুমি থাকো কোথায়? হ্যাঁ, কোথায় থাকো? বর্ধমান থেকে। বর্ধমান, বুধবার বর্ধমান চেম্বার আছে, একবার যোগাযোগ করো। ভালো থাকো। সময় একদম শেষের দিকে, যাওয়ার আগে একটাই কথা, আমি দীনেশ আচার্য কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি। প্রত্যেক অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ যজ্ঞানুষ্ঠান হয়। যারা চাইছেন সরাসরি যোগাযোগ করতে, একটাবার চলে আসুন। মৌখিক নয়, লিখিত চ্যালেঞ্জ সহকারে কাজ করি, আর তাই কিন্তু বলতে পারি যে বিফলে মূল্য ফেরত দিই। এত বড় কথা অন মিডিয়াতে বসে জানি না কে বলে, দিনের সাথে যে বলে। আমার কাজের প্রতি সেই কনফিডেন্স আছে যে আপনার সমস্যার 100% সমাধান হবেই হবে। আপনার সমস্যার 100% সমাধান হবেই হবে যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন। আর আর্থিক সমস্যা যারা ভুগছেন তাদের জন্য বলছি, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, যারা আমার চেম্বারে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ, একটাবার যোগাযোগ করুন। আরো একটি তথ্য আপনাদের দেয়া, এতক্ষণ যে বাস্তু নিয়ে বললাম, বাস্তুর দেখাতে এক্সট্রা কোনো চার্জ লাগে না। যদি ব্যক্তিগতভাবে কেউ বাস্তু দেখাতে চান, তার বাড়িতে গিয়ে বাস্তু দেখতে হয়, সেটার জন্য চার্জেবল। চেম্বারে যারা আসছেন বাস্তুর ধুলো বা মাটি আনলে সম্পূর্ণ বিনামূল্যে সেটা দেখে দেওয়া হবে, তার ভিজিটের পাশাপাশি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে